বিরাট ইতিহাস। আমি তখন কিশোর, 7 মার্চের ভাষণটা দেয়, আমি একটা গ্রামে ছিলাম, একটা স্কুলের মাঠে ট্রানজিস্টারে তখন শুনতেছিলাম ভাষণটা। তখনই ভালো করে চেনা। তার আগে বিভিন্ন প্রোগ্রাম ইভেন্ট সবার মধ্যে থেকে কিছু কিছু কার্টুন কিছু কিছু ছবি দেখেছি, সেটা তখন বাংলাদেশ টেলিভিশন, তখন তার বাংলাদেশ টেলিভিশন ছিল না, পূর্ব পাকিস্তান টেলিভিশন। যাই হোক, ওনার বিশালতা সম্পর্কে বলতে হলে আমি একজনের উক্তি পড়বো, সেটা হচ্ছে ফিডেল ক্যাস্ট্রো। বঙ্গবন্ধুকে দেখে বলেছিলেন, আমি হিমালয়ের বিশালতা তিনি তার বঙ্গবন্ধুকে দেখেছি। আর ওই সময়টা ওনারটাকে আমি সারা দিয়ে সেই সময় যুদ্ধে দেবেন, আপনি যদি কেউ বলে তোমার জীবনের মানে ইচ্ছা কি ছিল বা কি আছে, আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে সেই সময় এসেছিলাম কিশোর, খুবই ছোট, যুদ্ধে যাওয়ার মতো বয়স আমার ছিল না। যদি থাকতে তাহলে হয়তো যুদ্ধে যেতাম। আমরা আজকে এখানে অনেকদিন পর সবাই একসঙ্গে হয়েছি, এখানে কখনোই এই ধরনের প্রোগ্রাম করিনি। এখন দেশের যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সবাই আছি এখানে। আমাদের এটা থাকবে শান্তিপূর্ণ একটা সহাবস্থান, শান্তিপূর্ণ একটা আলোচনা, এটাই থাকবে। এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ। আজকে 15ই আগস্ট, এই দিনে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং বাঙালি জাতির ভবিষ্যৎকে, সুন্দর ভবিষ্যৎকে রুদ্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। তো সেই সত্যগুলো আমরা যত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবো, বাংলাদেশ এবং বাঙালি জাতির মুক্তি তত তাড়াতাড়ি আসবে। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা সেই উপলব্ধির জায়গাটাতে পৌঁছার জন্য সামনের দিকে না এগিয়ে ক্রমশ পেছনের দিকে এগোচ্ছি, যার ফলে আমরা সেই মুক্তি থেকে দূরে সরে যাচ্ছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল আমার শৈশবে, তো মুক্তিযুদ্ধে যাওয়ার মতো অবস্থা ছিল না আমার, কিন্তু তখন বঙ্গবন্ধু পুরো দেশকে এমনভাবে ঐক্যবদ্ধ করে গেছেন, মানুষের চেতনাকে এমনভাবে জাগিয়ে দিয়ে গেছেন যে প্রতিটি মানুষ জানত যে বাংলাদেশ একদিন স্বাধীন হবে, হবেই হবে। চারিদিকে পাকিস্তানের আর্মিরা গ্রামে গ্রামে এসে গ্রামকে গ্রাম পুড়িয়ে দিচ্ছে, বিভিন্ন যুবকদেরকে ধরে নিয়ে মেরে ফেলছে, নির্মমভাবে গ্রামের পর গ্রাম সমস্ত ধ্বংস করে দিচ্ছে। কিন্তু মানুষের বিশ্বাসকে নষ্ট করতে পারবে। মানুষ জানত যে বাংলাদেশ স্বাধীন হবেই হবে। তো আমার সেই কৈশোরে আমি জানতাম, আমরা শুনতাম ভিয়েতনামের কথা, যে ভিয়েতনামে দীর্ঘদিন যাবৎ যুদ্ধ চলছে। তো আমরা জানতাম, আমরা আমাদের বন্ধুদেরকে বলতাম যে আমরা স্কুলে অবরুদ্ধ দেশে আমাদের স্কুলে যেতে হতো, স্কুলে না গেলে আমাদের পিতামাতাকে ধরে নিয়ে মেরে ফেলবে এমন হুমকি দেওয়া হতো। তো স্কুলে আমরা বন্ধুরা গল্প করতাম এর মধ্যেও যে আমরা যুদ্ধে যাব, যে আজকের জেনারেশন যারা যুদ্ধ করছে একদিন তারা মরে যাবে, তাদেরকে মেরে ফেলা হবে, তারপর যুদ্ধ করবে কে, তারপর আমাদের আগের জেনারেশন, তারপর আগের জেনারেশন, তারপর এক সময় আমাদের পালা আসবে, আমাদেরকে যুদ্ধ করতে হবে। কিন্তু আমরা বাংলাদেশকে স্বাধীন করবই করব, এবং এই স্বাধীনতা আমাদের একটা উন্নয়নের এই স্বাধীনতার পেছনে আমাদের একটা স্বপ্ন ছিল, একটা সুন্দর দেশের স্বপ্ন ছিল। তো বঙ্গবন্ধুকে নিয়ে স্বাধীনতার পরে অনেক মিথ্যা রটনা আমরা দেখেছি, এমনকি এই যে তার স্বাধীনতার ঘোষণা, এসব নিয়েও অনেক মিথ্যা রটনা দেখেছি, যে উনি কেন আগে স্বাধীনতা ঘোষণা করেননি, কেন উনি কেন
গোল টেবিল বৈঠকে যোগ দিলেন মার্চে, উনি কেন পাকিস্তানিদের সাথে আলোচনা করলেন। তো আপনি যদি একদম সচেতন মানুষ হন, পড়াশোনা করেন, আপনি নিজেই এর উত্তর পেয়ে যাবেন যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল 69-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে উনি সেখান থেকে মুক্তি পেলেন। যে তার মামলা হয়েছিল যে উনি ষড়যন্ত্র করেছেন দেশকে শত্রুদের হাতে বিকিয়ে দেওয়ার জন্য, শত্রুদের হাতে দিয়ে দেওয়ার জন্য। তো উনি যদি পাকিস্তানিরা আক্রমণের আগে 25শে মার্চের ভয়াবহ কালরাত্রির আগে আপনার 7ই মার্চের ভাষণে আগে থেকেই যে 3রা মার্চের সময় যে জাতীয় সংসদ অধিবেশন বাতিল হওয়ার পরে আজকে হরতাল হচ্ছে, কাল এই বিভিন্ন কর্মসূচি আসছে, তখন পুরো দেশ চলত বঙ্গবন্ধুর কথা। দেশের প্রশাসন, দেশের মিডিয়া, সব কিছুই বঙ্গবন্ধু কিন্তু সরকার নন, ইয়াহিয়া খান দেশের প্রেসিডেন্ট, পাকিস্তানিরা সরকার, কিন্তু প্রকৃত সরকার ছিলেন বঙ্গবন্ধু। যে উনি যা বলবেন দেশ সেভাবেই চলবে। সরকারি কর্মচারীদের বেতন উনি বলে দিলেন যে বাঙালি মালিকানাধীন ব্যাংক আছে, ইউনাইটেড ব্যাংক, ওখানে বেতন দেওয়া হবে। সরকারি কর্মচারীদের অফিসে যেতে হবে না, কিন্তু তারা বেতন পাবে, ঠিক বেতন দেওয়া হচ্ছে। তো এভাবে দেখা যেত প্রতিটি দেশের প্রতিটি সরকারি কার্যক্রম বঙ্গবন্ধুর কথার মতোই চলত। তো ওই অবস্থায় বঙ্গবন্ধু যদি বলতেন দেশ আজকে স্বাধীন, হয়তোবা মানে পুরো বাঙালি তাকে ঝাঁপিয়ে পড়ত, কিন্তু তার ফলাফল কি হতো যে আন্তর্জাতিকভাবে পাকিস্তানিরা বলতো যে এরা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী, বঙ্গবন্ধু হচ্ছেন একজন বিচ্ছিন্নতাবাদী এবং বিচ্ছিন্নতাবাদীকে দমন করা সরকারের দায়িত্ব। তখন পাকিস্তান আর্মি যদি বঙ্গবন্ধুকে মেরে ফেলত এবং সমস্ত সমস্ত নেতাদেরকে, কর্মীদেরকে মেরে ফেলত, তখন বাংলাদেশের পক্ষে কেউ সমর্থন করত। তখন বঙ্গবন্ধু অপেক্ষা করছিলেন যে আক্রান্ত হলে আমরা প্রতিরোধ করব। উনি 7ই মার্চের ভাষণে ইঙ্গিত দিয়ে গেছেন যে আমি যদি হুকুম দেবার না পারি, যার ঘরে যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। কাজে 25শে মার্চে সেই সময়টা এল এবং বঙ্গবন্ধু হুকুম দিতে পারলেন না। উনি স্বাধীনতার ঘোষণাটি বেতার মারফত ছেড়ে দিয়ে গেলেন বিভিন্ন ইপিআর, ইপিআরের ওয়ারলেসের মাধ্যমে বিভিন্ন জায়গায় গেল, চিরাং গেল, ময়মনসিংহে গেল। আপনারা চিরাংয়ের ঘটনাটি জানেন যে ওটা চিরাংয়ের আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হান্নান সাহেবের হাতে গেল। উনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে চিরাংয়ে বেলাল মোহাম্মদরা যে বেতার কেন্দ্রটি করেছিল, উনি সেখানে স্বাধীনতার ঘোষণাটি পাঠ করলেন। এভাবে একজন করে পাঠ করলেন এবং বেলাল মোহাম্মদ যিনি ওই বেতার কেন্দ্রের দায়িত্বে ছিলেন, উনি লিখলেন যে ওই বেতার কেন্দ্রটি রক্ষার জন্য পটিয়া থেকে উনি বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহী মেজর জিয়াউর রহমানকে নিয়ে এলেন ওই বেতার কেন্দ্রটি পাহারার জন্য। এবং জিয়াউর রহমান যখন বাইরে পাহারা দিচ্ছে তার সৈন্যদের নিয়ে, বেলাল মোহাম্মদ তখন একে একে ঘোষণাটি পাঠ করাচ্ছেন। আব্দুল হান্নান আওয়ামী লীগের নেতা পাঠ করলেন, তারপর আরো অনেকে পাঠ করছেন। তো 8ম ব্যক্তি হিসাবে জিয়াউর রহমানকে অনুরোধ করলেন যে আমরা তো সব মাইনর, আমরা পাঠ করছি, আপনি তো মেজর, আপনি পাঠ করলে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হব। তারপর জিয়াউর রহমানও সেটি পাঠ করলেন। তো এইভাবে সাধারণত এরকম দেশের বিভিন্ন জায়গায়, ময়মনসিংহে যখন ইপিআরের ঘোষণাটি গিয়ে পৌঁছল, তখন ওখানকার ইপিআর আওয়ামী লীগের নেতা রফিকুদ্দিন ভুইয়া ছিলেন জেনারেল সেক্রেটারি, আওয়ামী লীগের সভাপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ নজরুল ইসলাম কিন্তু কেন্দ্রীয় নেতা, বঙ্গবন্ধুর পরে দ্বিতীয় ব্যক্তি। উনি ঢাকাতে মিটিংয়ে ছিলেন এবং ওখান থেকে পালিয়ে
ভারতে গেছেন এবং সরকার গঠন করেছেন। তো ওখানে জেনারেল সেক্রেটারি ছিলেন, উনি সেটি পাঠ করে শোনালেন এবং আমি ওই সময় বিভিন্ন বইগুলো পড়লে দেখবেন যে আমি পড়েছি যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সমস্ত শিক্ষকদের ডাকলেন, ডেকে বললেন যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন, আমি স্বাধীনতার ঘোষণাটি পাঠ করছি। ওনার নাম ছিল আব্দুর রহিম, ভাইস চ্যান্সেলর। তো উনি শিক্ষকদের উদ্দেশ্যে পাঠ করলেন এভাবে। এবং তখন অধ্যাপক যতীন সরকারের একটা বিখ্যাত বই আছে, পাকিস্তানের জন্ম মৃত্যু দর্শন। যিনি পাকিস্তানের জন্মও দেখেছেন, মৃত্যুও দেখেছেন, বিশিষ্ট বুদ্ধিজীবী অদিচির কেন্দ্রীয় প্রেসিডেন্ট ছিলেন যতীন সরকার। তো ওনার ওই বইয়ে উল্লেখ করেছেন যে উনি ঘরে বসে শুনছেন যে রাস্তায় মাইকে প্রচার করা হচ্ছে বঙ্গবন্ধুর ঘোষণা। আওয়ামী লীগের কাছে যে ঘোষণাটা পৌঁছলো ওটা শহরে মাইকে প্রচার করছে, সবাই জেনে যাচ্ছে স্বাধীনতার ঘোষণা। এবং এইভাবে স্বাধীনতার ঘোষণা ছড়িয়ে পড়লো, মানুষ প্রতিরোধে ঝাঁপিয়ে পড়লো। যে ঢাকার পতন ঘটেছে 25শে মার্চ, দীর্ঘদিন মানুষ ঠেকিয়ে রেখেছে অন্যান্য জায়গায়। যেমন ঢাকার 25শে মার্চ পতন ঘটেছে, কিন্তু ঢাকার পাশের জেলা ময়মনসিংহের পতন ঘটেছে 23শে এপ্রিল। 25শে মার্চ থেকে 23শে এপ্রিল পর্যন্ত পাকিস্তান আর্মিরা বিশাল সেনাবাহিনী নিয়ে পাশের জেলাতেও যেতে পারে। আপনার টাঙ্গাইল হয়ে যখন মধুপুর জঙ্গলে আসতো, তখন সাধারণ মানুষ মধুপুর জঙ্গলের ভিতর থেকে পাকিস্তান আর্মিদের বিরুদ্ধে যুদ্ধ করত। যে পুলিশ লাইনের যে বন্দুক ছিল, সমস্ত বন্দুক পুলিশ লাইনের বন্দুক ছাত্ররা নিয়ে নিয়েছে। এবং আমি দেখেছি যে বিভিন্ন স্কুলের ল্যাবরেটরি থেকে ছাত্ররা এসিড নিয়ে আসছে, বিভিন্ন কেমিক্যালস নিয়ে আসছে এবং বলা হচ্ছে যে আমরা বোমা বানাবো, যে এই বোমা পাকিস্তানিদেরকে এই বোমা দিয়ে মারবো, আমরা ঘরের ছাদে বাড়ির ছাদে লুকিয়ে থাকবো, পাকিস্তানের যদি শহরে ঢুকে যায় রাস্তায় নামে, আমরা বাড়ির ছাদ থেকে পাকিস্তানিদের ট্রাকে বোমা ফেলবো, তো পাকিস্তানি সেনাবাহিনীর উপর বোমা ফেলবো, এভাবে আমরা পাকিস্তানি সেনাবাহিনীকে ধ্বংস করে দেব। মানুষের কিরকম মনোবল, মানে যারা দেখেননি তারা চিন্তা করতে পারবেন না যে বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ঘোষণের পরে মানুষের ভিতরে কিরকম একটা দৃঢ় মনোবল গড়ে উঠেছিল। যে 1 লক্ষ পাকিস্তানি সেনাবাহিনী, 1 লক্ষ সৈন্য তখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাঙালিদের নির্যাতন করছে। এই তার মধ্যে শেষে 95,000 ছিল। তো এই 95,000 সৈন্য নিয়ে নিয়াজিকে আত্মসমর্পণ করতে হয়েছে মানুষের এই মনোবলের কাছে। ওই যে বললাম যে 25শে মার্চের পরে 23শে এপ্রিল পর্যন্ত ময়মনসিংহে ঢুকতে পারছে না, মুক্তাগাছায় ছাত্ররা প্রতিরোধ করছে। তো এরকম একজন প্রতিরোধ যোদ্ধার নাম হচ্ছে শহীদ জামাল। শহীদ জামাল ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো তারা ওখানে সামান্য যা অস্ত্র সংগ্রহ করতে পেরেছে ওগুলো দিয়ে জঙ্গলের ভিতরে লুকিয়ে থেকে পাকিস্তান আর্মিরা ওই পর্যন্ত আসলে তাদের উদ্দেশ্যে গুলি ছুটছে এবং পাকিস্তান আর্মিরা মহাসড়ক ধরে আসছে, ওখান থেকে কামানের গোলা ছুটছিল। তো এটা আগে থেকে জানা ছিল না। শহীদ জামালরা কোনো এক সময়ে একটা ভাতের হোটেলে দুপুরের খাবার খেতে গিয়েছিল এবং ওই অবস্থায় একটি কামানের গোলা এসে সেই প্রতিরোধকারী শহীদ জামালের গায়ে লাগে এবং প্রত্যক্ষদর্শীরা লিখেছেন যে শহীদ জামালের দেহটি গোপরের অংশ বিচ্ছিন্ন হয়ে এক জায়গায় পড়ে, দেহের নিচের অংশ আরেক জায়গায় পড়ে। এভাবে শহীদ হয় একজন প্রতিরোধকারী শহীদ জামাল। তো এরকম অসংখ্য মানুষ শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, কিন্তু প্রতিরোধ করে গেছে। এবং এক সময় যখন দেখলো যে আর প্রতিরোধ করা যাচ্ছে না, তখন সীমান্ত অতিক্রম করে চলে গেল ভারতে। ভারতে গিয়ে তারা
যে নতুন করে প্রশিক্ষণ নিয়ে আবার দেশের ভিতরে আসতে লাগলো, এটা কিন্তু যুদ্ধের শুরু থেকেই। আমি জুনের এক ঘটনা বলি যে শহীদ নাজমুল হাসান